সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরপাঠ। দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। ঘরে বসে বিষয়ভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স শীতের পিঠা তৈরি। আর আজকের বিষয় দোহার অঞ্চলের পিঠা তৈরি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন সুলতানা পপি, পরিচালক রংধনু একাডেমি, এবং আরো আছেন আনোয়ারা। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 833250 833274 এই নাম্বারে। আমি আবারও বলছি 833250 833274 এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাদের। শুভেচ্ছা সবাইকে। আজকে তো আমরা দেখব দোহার অঞ্চলের পিঠা তৈরি। তো দোহার অঞ্চলের কি কি পিঠা তৈরি আমরা দেখব? দোহার অঞ্চলে আমরা আজকে যেটা দেখব ডাল রুটি বলে। আচ্ছা, ডাল রুটি এটা বেশ নামকরা একটা খাবার ওদের। সকালে নাস্তা হিসেবে এই পিঠাটা খাওয়া হয়, চাউলের গুঁড়া দিয়ে করা। আর একটা যেটা সিদ রুটিটা আমরা দেখব। সিদ রুটি সব অঞ্চলেই মেইনলি করা হয়, কিন্তু ডাল রুটিটা পুরান ঢাকারই বা ওই দোহার অঞ্চলে। তো আমরা ডাল রুটিটা দেখব, আর সিদ রুটি যদি সময় থাকে আমাদের হাতে তাহলে আমরা চিরুনি পিঠাটাও দেখে নিব যে কিভাবে চিরুনি পিঠা করা যায়। আমরা দোহার অঞ্চলের ডাল রুটি করার জন্য দর্শক রেসিপিটা বলে দিচ্ছি, সবাই যদি লিখে নেই আমরা উপকরণগুলো বলে দিই। ডাল রুটি করার জন্য আমাদের যে উপকরণ লাগবে, চাউলের গুঁড়ি লাগবে 1 কাপ, আমরা 1 কাপ পরিমাপ বলে দিব। লবণ লাগবে স্বাদ মতো বা 1 চিমটি। খেসারির ডাল 1 কাপ লাগবে। এখানে কিন্তু আমাদের ডালটা একটু ভিন্ন, খেসারির ডাল, মুসুরির ডাল বা মুগ ডাল না, খেসারির ডালটা দিয়ে রুটিটা করা হয়। বড় পেঁয়াজ লাগবে 2টি, ধনেপাতা লাগবে 1/4 কাপ, কাঁচামরিচ লাগবে। কাঁচামরিচটা আসলে ঝাল যে যেরকম খেতে চায়, তবে 6-7টা কাঁচামরিচ লাগবে। আর সরিষার তেল 1 টেবিল চামচ লাগবে। সরিষার তেল দিয়ে মূলত ডাল রুটিটা খাওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো সরিষার তেল আর পানি লাগবে 1 কাপ। এই উপকরণগুলো দিয়ে আমরা ডাল রুটিটা তৈরি করব। ডাল রুটি তৈরি করার মেইন উপকরণগুলো হচ্ছে এগুলো। এরপর আমরা যেভাবে করব সেটা হচ্ছে 1 কাপ পানির ভিতরে 1 চিমটি লবণ দিয়ে আমরা পানিটাকে একটা বলক তুলব। বলক তোলার পরে পানিটা আমরা চুলা থেকে নামিয়ে নিব। নামাবার পরে ওটার ভিতরে আমরা চাউলের গুঁড়া দিয়ে দিব। আমরা যে অন্য সময় চাউলের গুঁড়াটাকে চুলার উপর রেখেই সিদ্ধ করি, কিন্তু ডাল রুটির জন্য চাউলের গুঁড়াটা নিচে নামিয়ে করতে হবে। মানে পুরোপুরি সিদ্ধ হবে না, সিদ্ধটা কাঁচা, আধা কাঁচা সিদ্ধ হবে। তো আমরা চুলা থেকে নামাবার পর পানিটা, তার ভিতরে চাউলের গুঁড়া দিব, দিয়ে নাড়া দিব। নাড়া দিয়ে আমরা একটু ঢেকে রাখবো। সরি, চাউলের গুঁড়াটা কোথাও কাঁচা কোথাও সিদ্ধ এরকম একটা ভাব হবে। যেটা দেখতে আমরা একটু দেখে নেই। সরি, মানে একটু দলা দলা হয়ে থাকবে, একটু দলা কাঁচা কাঁচা। আচ্ছা আচ্ছা। চাউলের গুঁড়াটা হতে হবে। এই চাউলের কাইটা দিয়ে আমরা ডাল রুটিটা তৈরি করব। বডলি ডানে ঘুরে দেখালে। সরি, আমরা দেখতে পাচ্ছি চালের গুঁড়াটা। শিক্ষার্থীরা আমাদের বিশেষজ্ঞ কিন্তু বারবারই বলছে আমরা যে চালের গুঁড়াটা সবসময় এতদিন দেখেছি যে খুব মসৃণ ভাবে সেদ্ধ করতে হবে। এক্ষেত্রে কিন্তু খুব মসৃণ ভাবে সেদ্ধ না করলেও হবে। আপনি চুলায় চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন, এবং একটু দলা 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 দলা, আধা কাঁচা আধা সেদ্ধ এরকম একটা অবস্থা হবে চালের গুঁড়াটার। এরকম আমরা চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নেওয়ার পরে আমরা হাতেই সম্পূর্ণ ডাল রুটিটা করব। ডাল রুটি করার জন্য আমাদের চাউলের গুঁড়া এভাবে সিদ্ধ করে কাই তৈরি হয়ে যাবে। এরপরে আমরা ভিতরের পুরটা তৈরি করব। ভিতরের পুর তৈরি করার জন্য আমাদের প্রয়োজন, আমরা খেসারির ডাল নেব। খেসারির ডালটা আমি আধা সিদ্ধ করে পানির ভিতরে দিয়ে আমি সিদ্ধ করে নেব। খুব একদম মিহি সিদ্ধ হবে না। আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসলে ওই যে উনি পাবনা থেকে শাপলা বলছি, উনি যে বিস্কুট পিঠাটা তৈরি করেছে ওইটা আসলে ময়দা ব্যবহার করছে, তো ওটা কিসের ময়দা, গমের নাকি সুজের না তুলার? আমাকে বুঝতে পেরেছি ওনার প্রশ্ন। আর কোনো আরেকটা প্রশ্ন আছে প্রশ্ন, আপনার? মানে উনি সব জিনিসের ভিতরে 2-1 চামচ করে ময়দা ব্যবহার করতেছে, এটা কিসের ময়দা উনি ব্যবহার করছে? ধন্যবাদ। ধন্যবাদ আপু। এটা হচ্ছে নরমাল যে ময়দার প্যাকেট পাওয়া যায়, সেই ময়দার প্যাকেটের ময়দা, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। তবে ময়দাটা সুজির ময়দা না, ময়দা বলতে যেটাই মানে বাজারে পাওয়া যায় ওই ময়দাটা আমরা ব্যবহার করেছি। আর আমরা সব বলে, আপনি বললেন যে সব জায়গায় আমরা 2-1 চামচ ময়দা, সব জায়গায় না, আসলে যে পিঠার জন্য যতটুকুন দরকার সেখানে আমরা সেটা ব্যবহার করি। আর ময়দাটা ব্যবহার করার কারণ হচ্ছে কিছু কিছু পিঠা ভাজার পরে খুব শক্ত হয়ে যায়, সেটাকে সফট রাখার জন্য ময়দাটা ব্যবহার। তো এটা যদি আপনি ময়দাটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পিঠাটা বেশিক্ষণ সংরক্ষণ করা বা খেতে টেস্টি হবে। আর আপনি যদি না করেন তাহলে শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না, বা কেউ খুব ভালো করে আপনি বানাবেন তখন বলবে কি বানাচ্ছে এটা, এরকম হবে। তো দর্শক, আমরা যদি ময়দাটা ব্যবহার করি যে পিঠাগুলোতে আমরা বলে দিচ্ছি, তাহলে আপনার পিঠাটা খুব সুন্দর হবে। ধন্যবাদ। আমরা যে বিষয়ে ছিলাম পুর তৈরিতে ছিলাম। জি, আমরা পুর তৈরি, আমরা খেসারির ডালটাকে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে একদম পানি শুকিয়ে নিব, আমরা পানি রাখবো না সঙ্গে। শুকনো অবস্থায় আমরা হাতে এটাকে ভর্তা করে নিব, আমরা যেভাবে ডাল ভর্তা খাই। আচ্ছা আচ্ছা। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে আমরা এবং একটু সরিষার তেল দিয়ে আমরা ভর্তাটা করে নিব। করার পরে আমাদের ভর্তাটা এরকম হবে। আচ্ছা, ডালটা তো একদম পুরোপুরি ভেঙে যাবে না, মানে একটু আস্তে আস্তে থাকবে, আরো আধা ভাঙা থাকবে। এটাকে আমরা যেহেতু বলেছি যে একদম ভালো সিদ্ধ করব না, একটু শক্ত সিদ্ধ করব, এবং মাখানোর পরে কিছুটা ভেঙে যাবে, কিছুটা শক্ত থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নিব যে কিভাবে ডাল রুটিটা করে। আমাদের সঙ্গে আনোয়ার আপা আছেন, উনি দেখাবেন যে কিভাবে ডাল রুটিটা করা যায়। শিক্ষার্থীরা আমরা এবারে দেখে নিব দোহার অঞ্চলে ডাল রুটি তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। একটু বডিলি ডানে ঘুরে কাজটা করলে শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। গোলাকার করেও করতে পারে। আপনারা যদি দর্শক চাইলে কাইটা করার পরে যখন রুটিটা করবেন তখন আবার কিন্তু হাতে ভালো করে মেখে নিবেন, মেখে নিয়ে আর যদি আপনি চান যে হাতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটু চাউলের গুঁড়া লাগিয়ে নিতে পারেন, তবে তেল না, তেল লাগালে মুখটা বন্ধ করতে অসুবিধা হবে। হ্যাঁ, এভাবে আমরা ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি, হাতে চেপে চেপে আমরা ডাল রুটিটা করতে হবে। আমাদের দর্শক লক্ষ্য রাখতে হবে যাতে ভিতর থেকে কম বের হয়ে আসে, পুরটা এমন ভাবে দিব যাতে বের হবে কম। কিছুটা বের হয়ে আসবে, অসুবিধা নেই। এমনি ভাবে আমরা ডাল রুটি গুলা করবো। প্রথমে আরেকটি ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি সাতক্ষীরা থেকে সামিয়া বলছি, যে মিষ্টি পাটিসাপটা পিঠাটা আমি ছিল ওই রেসিপিটা একটু জানতে চাচ্ছিলাম। জি, শিক্ষার্থী আমাদের সাথেই থাকুন, আমরা বলে দিচ্ছি। আমরা পিঠাটা তৈরি করতে করতে কি আজকে পাটিসাপটা পিঠার রেসিপিটা বলতে পারবো? জি হ্যাঁ, আমরা পাটিসাপটা পিঠার রেসিপিটা বলে দিব। মিষ্টি পাটিসাপটার জন্য আমাদের যে পাটিসাপটার উপকরণগুলো ছিল গোলা তৈরির জন্য, গোলা তৈরিতে আমাদের চাউলের গুঁড়া ছিল 1 কাপ, ময়দা ছিল 1 টেবিল চামচ, অ্যারারুট বা কর্নফ্লাওয়ার ছিল 1 টেবিল চামচ, চিনি 1/2 কাপ, পানি 1/4 কাপ, ডিম 1টি। এই উপকরণগুলো একসঙ্গে গোলা তৈরি করে 2 ঘন্টা রেখে দিতে হবে। আমরা পানির পরিবর্তে তরল দুধ দিয়ে দিতে পারি, যদি আমরা চাই যে না তরল দুধ দিয়ে করব সেটা আমরা করতে পারবো, পানি দিব না তখন। আর আমাদের এই পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা দেওয়া হয়েছিল সেই ক্ষীরের জন্য প্রয়োজন দুধ 1 কেজি, চিনি 3 টেবিল চামচ, চাউলের সুজি 1 টেবিল চামচ, পোলার চালের সুজি। আর আমরা চাউলের গুঁড়াটা নিব পোলার চাল, এলাচ গুঁড়া দিব 1/2 চা চামচ, বা আমি যদি কোনো ফ্লেভার না চাই তাহলে আমি এলাচ গুঁড়া দিব না। সঙ্গে এই উপকরণগুলো আমরা একসঙ্গে জাল করে আঠালো একটা ক্ষীর তৈরি করে নিব, তারপরে আমরা পিঠাটা তৈরি করব। দর্শক শিক্ষার্থীরা, আমরা তৈরি করছি দোহার অঞ্চলের ডাল রুটি।
আমরা কাজ করতে করতে যদি উপকরণগুলো আরো একবার বলি। আমরা দোহার অঞ্চলের ডাল রুটি করার জন্য আমরা 1 কেজি চাউলের 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1.5 কাপ পানি। প্রথমে আমরা পানিটাকে চুলায় দিব 1 চিমটি লবণ দিয়ে, যখন বলক আসবে তখন নামিয়ে নিব। নামাবার পরে ওটার ভিতরে আমরা চাউলের গুঁড়াটা দিয়ে নাড়া দিয়ে ঢেকে দিব একটু। ঢাকার পরে আমাদের চাউলের গুঁড়োটা কোথাও সিদ্ধ হবে কোথাও সিদ্ধ হবে না, এই অবস্থায় হাতে মেখে নিতে হবে। হাতে মেখে নেওয়ার পরে আমরা পুরের জন্য যে উপকরণ দরকার সেটা হচ্ছে 1 কাপ ডাল, খেসারির ডাল আমরা শক্ত সিদ্ধ অবস্থায় নামাই নিব। নামাবার পরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং সরিষার তেল দিয়ে আমরা একসঙ্গে হাতে ভর্তা করে নিব। ভর্তা করার পরে আমরা এইভাবে হাতে ডাল রুটিগুলো করব এবং এই ডাল রুটি কিন্তু কোনো তেলে ভাজা হবে না, আচ্ছা, খোলায় ভাজা হবে, তাওয়াতে ভাজা হবে। রুটি ভাজি আমরা যেভাবে সেভাবেই কাঠখোলা অথবা তাওয়াতে করে ভাজতে হবে। এবং এটা আমরা যখন খাবো, ভেজে রেখে দেওয়ার পরও আবার পরবর্তীতে যখন খাবো আমি চাইলে আবারও একটু তাওয়ার ভিতরে গরম করে খেতে পারবো। তবে এটা আমরা ওভেনে দিব না, ওভেনে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমরা সেকে নিলে আবার চুলাই দিতে হবে বা চুলার উপরে একটু ধরে গরম করে নিতে হবে, কোনো তাওয়া ছাড়া। এমনি ভাবে আমরা ডাল রুটি গুলো করবো। আর এই ডাল রুটিটা কিন্তু দোহার অঞ্চলে বেশ নামকরা একটা খাবার। মেহমান গেলে বা সবসময় মানে শীত আসলে একটা যে ডাল রুটি করা হয় এবং দেখা যায় যে প্রতিবেশীদের ভিতরে বেশ বিলানো হয়। ডাল রুটি করা হয়েছে এক বাড়িতে করলে আশেপাশে যারা থাকে খুব কাছের যারা ঘনিষ্ঠ তাদের সবাইকে দিয়েই খায়, এরকমই একটা আঞ্চলিক আছে। গায়ে ভাঙানো সরষের তেলটা দিয়ে খুব মজাদার খাবার এটা। আচ্ছা আচ্ছা। এবং এটা পরিবেশনের সময় কিন্তু সরিষার তেল দিয়ে খেতে মজা, যেটা ঘানে ভাঙা সরিষার তেল সেটা, বা আমরা যে কাসুন্দিটা পাই বাজারে নিজেরা কাসুন্দি করেও নিতে পারি। আমার কাছে মনে হয় দর্শক যদি নিজেও একটা কাসুন্দি শর্টকাট কাসুন্দি করতে চায় সেক্ষেত্রে সরিষা ধুয়ে বেটে নিবে। সরিষা বাটার সঙ্গে যদি আমরা 1/4 কাপ সরিষা নেই তার সঙ্গে আমি 2টা কাঁচামরিচ দিব, 1/4 কাপ ধনেপাতা দিব এবং এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিব। সরিষা, কাঁচামরিচ এবং ধনেপাতা বেটে নেওয়ার পরে এটার মধ্যে সরিষার তেল দিয়ে মিক্স করলে নরম একটা অবস্থান আসবে। তারপরে আমরা ওটা দিয়ে ডাল রুটিটা পরিবেশন করতে পারবো। দর্শক আমরা দেখে নেই কিভাবে আমরা ডাল রুটিটা ভাজার পরে কি হবে। আমরা এবারে দেখে নেব ভাজার পরে কেমন হবে ডাল রুটিটা। শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম দোহার অঞ্চলের আঞ্চলিক পিঠা ডাল রুটি তৈরি। এবারে দেখে নিচ্ছি ভাজার পরে ডাল রুটিটা কেমন হবে। প্রথমে বানানোর পরে আমাদের এরকম অবস্থায় থাকবে, এটাকে আমরা তাওয়ার মধ্যে বা কাঠখোলায় ভাজবো, ভাজার পরে এরকম অবস্থায় আসবে। বাহ, একটু ফাটা ফাটা ভাঙা ভাঙা মনে হবে, যেহেতু যে চাউলের গুঁড়াটা সিদ্ধটা খুব ভালো না, একটু আধা কাঁচা থাকে। আর এই ডাল রুটির বৈশিষ্ট্যই হচ্ছে যে আধা কাঁচা চাউলের গুঁড়া দিয়ে করা। তবে এই সাইজেই যারা মানে খেতে পছন্দ করে এরকম করে, কিন্তু দোহার অঞ্চলে আরেকটু বড় সাইজেরও করে। আমাদের সাথে আরেকটু ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মাইশা আছি মঙ্গল থেকে। জি, আপনার পিঠাটা কি তেলের মধ্যে ভাজা যাবে? পিঠাটা কি তেলে ভাজা যাবে কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? পিঠার ভিতরের মধ্যে কি অন্য কিছু ইউজ করতে পারবো আমরা? জি, ধন্যবাদ। ধন্যবাদ। আর আমাদের পিঠাটা কি তেলে ভাজা যাবে কিনা এটা জানতে চাইলেন। আসলে এই পিঠাটা তেলে ভাজা যাবে না, এটা তেলে ভাজলে মানে খেতে ভালো লাগবে না আর ছাড়াই যাবে। মানে যেহেতু চাউলের গুঁড়াটা খুব ভালো সিদ্ধ না, আধা কাঁচা, তাওয়ায় ছেঁকার জন্য পিঠাটা, তাই আমরা তাওয়াতেই সেঁকবো, এটা তেলে ভাজা যাবে না। তবে কেউ যদি ইলেকট্রিক ওভেনে সেঁকে নিতে চায় সেটাও সেঁকে নিতে পারবে। আচ্ছা, এটার ভিতরে পুর কি অন্য কিছু ব্যবহার করতে পারবে কিনা? না, এটার ভিতরে যেহেতু এটা ডাল রুটি অন্য কিছু ব্যবহার করবে না, এই খেসারির ডালটাকেই ব্যবহার করতে হবে।
খেসারির ডাল এবং ধনেপাতা কাঁচামরিচ। যদি কেউ চায় যে কেউ আমি ধনেপাতা কাঁচামরিচ খাবো না, সেক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করতে পারে, তবে তখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে করতে পারে। এই ডালটাই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এমনি ভাবে আমরা ডাল রুটিটা করে নিব। এবার আমরা কি দেখব? আমরা দেখে নিলাম দোহার অঞ্চলের ডাল রুটি তৈরি। এবারে আমরা আর কি পিঠা দেখব? এবার আমরা দেখব আসলে ছিদ রুটিটা। আমরা ছিদ রুটি তো এখানে করে দেখানো সম্ভব না, আমি ছিদ রুটির উপকরণটা বলে দিব। দর্শক আপনারা নিজেরা তৈরি করে দেখবেন যে ছিদ রুটিটা কিভাবে করতে হয়। তবে এটাও কিন্তু পুরানা ঢাকার বেশ একটা ঐতিহ্যবাহী খাবার, যে ছিদ রুটিটা কিভাবে করা যায় আমরা জেনে নিব। আমরা ছিদ রুটি করার জন্য 1 কাপ চাউলের গুঁড়া যদি হয়, তবে ছিদ রুটি করার জন্য যে চাউলের গুঁড়াটা, সেই গুঁড়াটা কিন্তু পাটায় পিষে নিতে হয়। আচ্ছা, পাটায় পিষে নিলে, পাটায় পিষে কাপড়ের ভিতরে ছেঁকে নিতে হয় চাউলের গুঁড়াটা। মানে মিহি, খুবই মিহি হতে হবে চাউলের গুঁড়া। সেই ভিজা চাউলের গুঁড়া হবে, শুকনা চাউলের গুঁড়া দিয়ে ছিদ রুটি ভালো হয় না। আমরা ভিজা চাউলের গুঁড়া পাটায় পিষে নেওয়া 1 কাপ চাউলের গুঁড়া নিলে আমি তার সঙ্গে 1/4 কাপ পানি দিব। আচ্ছা, 1/4 কাপ পানি দিব। আমি অর্ধেকটা ডিম দিব। 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে অর্ধেকটা ডিম, 1 টেবিল চামচ আদা বাটা যাবে। যদি কেউ ঝাল পছন্দ করে সেক্ষেত্রে 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিতে পারে। 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিবে এবং লবণ যাবে পরিমাণ মতো। অনেক সময় দেখা যায় যে একটু হলুদ করার জন্য কেউ হলুদ অ্যাড করতে পারে, তবে সাদা চাইলে কোনো হলুদ দিব না। আমরা 1 কাপ ভিজা চাউলের গুঁড়া, পাটায় পিষে নেওয়া চাউলের গুঁড়া, 1/4 কাপ পানি, অর্ধেকটা ডিম, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, এই উপকরণগুলো দিয়ে আমরা গোলাটা তৈরি করব। 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। যদি কেউ চায় যে না আমি কাঁচামরিচ পিষে দিব, সেটাকেও দেওয়া সম্ভব, দেওয়া যাবে। আর শুকনো মরিচটাও দেওয়া যাবে, যে কোনোটা দর্শক যেটা চায় সেটাই দিয়ে নিবে। এরপরে আমরা পাতলা একটা গোলা তৈরি করব। পাতলা একটা গোলা তৈরি করার পরে আমাদের ছিদ রুটি বানানোর জন্য গোলাটা রেডি হয়ে যাবে। এরপরে তাওয়ার ভিতরে বা ছড়ানো কোনো কড়াইয়ের ভিতরে আমরা হাতে করে ছিটাতে হবে। আসলে এই দেখার বিষয়। তারপরে আমরা হাত এভাবে গোলাটার ভিতরে, আমার এখানে যে গোলাটা আছে আমি একটু দেখাই। আমরা যদি প্লেটটার মধ্যে একটু করে, হ্যাঁ প্লেটটার মধ্যেই দেখাবো। তবে চাউলের গুঁড়াটা যদি মিহি, খুব ভালো মিহি হয়, যত মিহি হবে ছিদ রুটিটা তত ভালো হবে। আর 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে কিছুক্ষণ আগে দর্শক বললেন উনি মাঝে মধ্যে ময়দা দিয়ে দেন। ময়দা দেওয়ার কারণ হচ্ছে ছিদ রুটিতে যখন আমি যদি 1 কাপ চাউলের গুঁড়ার মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেই, তাহলে এই ছিদ রুটিটা সফট থাকবে। আচ্ছা, আর শুধু চাউলের গুঁড়া দিয়ে যখন করা হবে তখন দেখা যাবে কিছুটা সময় পরে একদম শক্ত টাইপের হয়ে যাবে। তারপর কর্নার গুলো যে অংশগুলো বেশি পাতলা থাকে সেগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগে না। সেজন্য আমি যদি 2 টেবিল চামচ ময়দা মিক্সড করে দেই তাহলে ভালো হবে। আমরা একটু দেখে নিব ছিদ রুটিটা কিভাবে দিতে হয়, তাওয়ার উপরে কিভাবে দিতে হয়। আমরা একটা প্লেটের উপরে দেখে নিচ্ছি। দর্শক, প্রথমে আমরা যে তাওয়াতে করব বা কড়াইয়ে করব, সেটার ভিতরে আমরা টিস্যুতে তেল মেখে পুরো তাওয়াটা বা কড়াইটাকে মুছে নিতে হবে। কোনো বাড়তি তেল থাকবে না। একবার আমরা টিস্যুর ভিতরে একটু তেল নিয়ে এইভাবে পুরোটা মুছে নিয়ে আসবো, অর্থাৎ তেল তেল একটা ভাব হবে কিন্তু কোনো তেল থাকবে না। মোছার পরে আমরা হাতে, গ্রাম অঞ্চলে দেখা যায় যে ইয়া দিয়ে করে, কলা গাছের ডাটা দিয়ে। কলা গাছের ডাটাটাকে কিছুটা অংশ একটু নরম করে নেয়, কিছু দিয়ে বাড়ি দিয়ে নরম করতে হয়। তারপরে ওটাকে চুবাইয়ে এভাবে এটাকে হাতে ছিটাইতে হয়, বা ওটা দিয়ে করলেও হবে। এমনি ভাবে ছিটানোর পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এরকম করার পরে একটু ঢাকনা দিয়ে যখন ঢেকে দেওয়া হবে তখন রুটিটার উপরটা সুন্দর একটা মসৃণ ভাব চলে আসবে এবং হয়ে যাবে, দেখা যাবে যে কাঁচা ভাব নাই। তখন আমরা রুটিটাকে 4 ভাজে ভাজ করে নিব। ছিদ রুটিটা খাওয়ার নিয়ম হচ্ছে গরম গরম। আমরা যখন বেশি পরিমাণে করব তখন আমরা
চার ভাজে ভাজ করে করে হটপটে রেখে দিব, তারপরে আমরা পরিবেশনের সময় হটপট থেকে বের করে খাবো। আচ্ছা এই সিদ্ধ রুটির সঙ্গে মূলত মাংস দিয়ে খেতে ভালো লাগে, সে যে কোনো ভুনা মাংস, একটু ভুনা বিফ হতে পারে বা চিকেন হতে পারে, ভুনা মাংসের সঙ্গে আমরা সিদ্ধ রুটিটা খাবো, বা হাঁসের মাংসের সাথে খেতেও বেশ ভালো লাগে, নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস করে ওটার সঙ্গে আমরা সিদ্ধ রুটিটা খেতে পারি। আমরা একটু দেখে নেই করা সিদ্ধ রুটিটা। আমরা প্রণালী জেনে নিলাম কিভাবে ছিদ্র রুটি তৈরি করতে হয়, এবার আমরা দেখে নিব ছিদ্র রুটি তৈরির পরে কেমন হয় সেটা আমরা এবারে দেখে নিব। বাহ, এভাবে চার ভাঁজ করে রেখে দিতে হবে। চার ভাঁজ করে রেখে দিলে যখন হটপটে রাখতে সুবিধা হবে, আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না। আর প্রতিবার ছিদ্রটি তাওয়াতে বা কড়াইতে দেওয়ার আগে আমরা তেলটাকে টিস্যু দিয়ে বা পাতলা কোনো কাপড় দিয়ে তেলটাকে মুছে নিব। অনেক সময় যখন বেশি বানাবো আমরা, তখন টিস্যু দিয়ে মুছতে গেলে টিস্যুটা নরম হয়ে তাওয়ার ভিতরে লেগে থাকবে, ওইটা লক্ষ্য রাখতে হবে। তখন আমরা কাপড় নিয়ে নিব, যে কোনো পাতলা কাপড়ে তেলটা মেখে তারপরে আমরা মুছবো, তাহলে সুবিধা হবে। আমাদের তেলটা মানে কড়াইয়ের ভিতরে টিস্যুর যে ময়লাটা ওটা আটকাবে না, কাপড়টা একটু মসৃণই থাকবে। এমনি ভাবে আমরা সিদ্ধ রুটি করে নিব। আমরা যদি পুরো উপকরণগুলো আরো একবার বলে দিই শিক্ষার্থীদের জন্য। জি, আমাদের সিদ্ধ রুটি করার জন্য দর্শক, শিলপাটায় বেটে নেওয়া মিহি চাউলের গুঁড়া লাগবে 1 কাপ। 1 কাপের সঙ্গে আমরা পানি দিব 1/4 কাপ, ডিম অর্ধেকটা, 1 টেবিল চামচ আদা বাটা, মরিচ গুঁড়া দিব 1/2 চা চামচ, সঙ্গে আমি 2 টেবিল চামচ ময়দা দিতে পারি, যদি কেউ দিতে চান, না দিতে চাইলে দিবেন না। সবকিছু আমরা খুব ভালোভাবে গোলাই নিব। গোলাই নেওয়ার পরে আমরা হাতে সিদ্ধ রুটিটা তাওয়াতে বা কড়াইয়ে করে নিব। করার সময় তাওয়া বা কড়াইয়ের ভিতরে হালকা তেল দিয়ে মুছে নিব, তারপরে আমরা হাতে ছড়ায়ে সিদ্ধ রুটিটা করব। করার পরে আমাদের এরকম অবস্থা হবে। আমরা এরপরে আরো অনেক পিঠা দেখে নিব, একটা বিরতি নিয়ে নিচ্ছি। দুপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবে না, ফিরে আসছি ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দুপাঠে চলছে শীতের পিঠা তৈরি। বিরতির আগে আমরা দেখেছি দোহার অঞ্চলের পিঠা তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা তো বিরতির আগে দোহার অঞ্চলের পিঠা তৈরি দেখেছি, এবার অন্য কোনো পিঠা দেখব। দর্শক, আজকে আমরা এখন যে পিঠাটা দেখব সেটা হচ্ছে ঝিনুক পিঠা। অনেকে খেজুর পিঠা হিসেবেও চিনে বা চিরুনি পিঠা বলে, ঝিনুক পিঠা বলে, একই পিঠার অনেক নাম। তো আমরা দেখে নিব যে কিভাবে ঝিনুক পিঠাটা করতে হয় বা খেজুর পিঠা করতে হয়। খেজুর পিঠা বা ঝিনুক পিঠা করার জন্য আমাদের চাউলের গুঁড়া সিদ্ধ করা লাগবে। নরমালি আতপ চালের যে গুঁড়াটা পাওয়া যায়, ওই চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি যদি 1 কাপ চাউলের গুঁড়া নেই, শুকনা চাউলের গুঁড়া, সেক্ষেত্রে 1/4 কাপ পানি। আমার মনে হয় দর্শকদেরও মুখস্থ হয়ে গেছে যে 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে কতটুকুন পানি লাগবে। 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1/4 কাপ পানি এবং 1 চিমটি লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে যে কাইটা করা হবে, সেই কাইটাকে হাতে খুব ভালো করে মেখে নিব। আমরা এখানে কাই করে নিয়ে আসছি, এটাকে মেখে নেই। যেহেতু এটা চিরুনি দিয়ে করা হয়, তাই অনেক জায়গায় চিরুনি পিঠা বলা হয়, বা খেজুর পিঠাকে দেখতে অনেকটা খেজুরের মতো বা ঝিনুকের মতো, তাই ঝিনুক পিঠা বা খেজুর পিঠাও বলা হয়। একটু বড়লি ডানে ঘুরে কাজটা হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। যে ময়ানটা করব এটা যেন একটু শক্ত না থাকে, একটু সফট যাতে হয়, সেই দিকটাও লক্ষ্য রাখবো। আমি একটু পানি দিয়ে নরম করে নিচ্ছি, যেহেতু অনেকটা সময় আগে সিদ্ধ করা। আচ্ছা, তাই আমরা একটু নরম করার জন্য পানি দিয়ে নিব। যদি আমরা মাখার সময় গরম পানি দিয়ে মাখি তাহলে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমরা দেখে নিচ্ছি ময়ানটা কিভাবে করতে হবে। খুব ভালো করে ময়ান করে নিতে হবে। ভালো ময়ান করার পরে আমি যে সাইজের পিঠাটা করব সেই সাইজ করে নিতে হবে। আমরা এই ছোট ছোট ঝিনুক পিঠা বা খেজুর পিঠা খুব ছোট করব। আমরা ছোট করলে দেখতেও ভালো লাগে বা একবারেও খাওয়া যায়। এজন্য আমি যতটা সাইজ করব সেই সাইজের করে কেটে লেচি কেটে নিব। আলাদা আলাদা ভাগ করে কতগুলো একসঙ্গে নেওয়ার পরে আমরা কাজটা করব।
খুব ভালো করে এভাবে কয়েকটা ভাগ করব। দেখা যায় যে এই পিঠাটা করার সময় দুইজনে মিলে করলে ভালো হয়। আমরা একজনে এরকম ভাগ করে দিবে আর একজনে সাইজগুলো করে নিতে হবে। দুই হাতেও করা যায়, তবে পিঁড়ির উপর করতে পারলেই বেশি ভালো। হাতে আমরা গোল করব, প্রথমে গোল করার পরে এভাবে গোল করব। গোল করার পর একটা সাইড আমরা একটু সরু চোখালো করব। আচ্ছা, একটা ডটের মতো। জি, সামান্য একটু লম্বাটে করব। এভাবে করব। সবগুলো এভাবে করে নেওয়ার পরে তারপরে আমরা ডিজাইনটা করব। এরকম ভাবে। আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে রুনা বলতেছি। আমার দুটো কোশ্চেন ছিল। আপু কিছুদিন আগে বিচি কলার একটা পিঠা দেখাইছিল, ওইটা আর অনেক আগে একটা কেকের উপরে ফন্ডের দেখানো হয়েছিল। আপু প্লিজ যদি আমার এটা একটু ফন্ডেরটা বলে দিতেন, আমি করতাম। ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। জি, আমাদের এই পিঠাটা দেখানো হোক, আমরা লাস্টে বলে দিব। দর্শক আমাদের সঙ্গেই থাকুক। আমরা হাতে যখন গোলটা করব একটু প্রেসার দিয়ে গোল করব, তাহলে কিন্তু গোলটা ভালো হবে। আর ফাটা ফাটা ভাব থাকবে না, একদম মসৃণ হবে, ভিতরে কোনো বাতাস থাকবে না। এবং আমরা চেষ্টা করব যে সবগুলো পিঠার একই সাইজ যাতে হয়। যেহেতু এই প্রোগ্রামটা আমাদের যে উদ্দেশ্য কিছু করা, বাণিজ্যিক ভাবে যাতে কিছু করতে পারে দর্শক, যার কারণে কিন্তু আমি প্রতিটা পিঠার ক্ষেত্রেই বলে দেই যে প্রতিটা পিঠা যেন সাইজটা একই হয়। একই সাইজের না হলে দেখতে ভালো লাগে না, বা সেল করতে গেলে তখনও কিন্তু কাস্টমারের আপত্তি থাকে যে এটা বড় এটা ছোট। এমনি ভাবে আমরা যে সাইজে করব সেই সাইজটা করে নেওয়ার পরে আমরা সবাই জানি চিরুনি চুল আঁচড়ানোর কাজে লাগে, কিন্তু চিরুনি দিয়েও পিঠা করা যায় এবং অনেক পিঠাই চিরুনি দিয়ে আমরা করি। আমি একটা চিরুনিকে দুই ভাগ করে নিয়েছি, মাঝে কেটে এক পাশে মোটা আলটা আর একদিকে সরু যেটা। তা আমি নিচের দিকটাও ডিজাইন করব, উপরের দিকটাও ডিজাইন করব। তার জন্য আমরা নিচে মোটা চিরুনিটা রাখবো, উপরে সরু চিরুনিটা নিব। আমি যদি চাই যে না দুই পাশেই একই রকমের করব, সেক্ষেত্রে দুই পাশে একই রকমের চিরুনি রাখতে হবে। এটা করার জন্য একটু তেল প্রয়োজন হবে। আমরা একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে নেওয়ার পরে আমরা চিরুনির উপরেও কিন্তু একটু তেল মেখে নিব। মাখার পরে এভাবে চিরুনির উপরে আমরা রাখবো, একটু হাতে হালকা প্রেসার দিয়ে বসিয়ে দিব যাতে সরে না যায়। এরপরে আমি চিরুনির কাটা পাশ যেটা, এই পাশটা কিন্তু মোটা আরেকটা আছে, যার কারণে এই পাশ দিয়ে আমি করব না, এই পাশটা দিয়ে আমি করব। আচ্ছা, এটাকে আমরা এভাবে 50% 75% সাইডে নিয়ে এসে ধরবো। ধরার পরে একটু প্রেসার দিয়ে আমরা উল্টে নিব। আমার এই পাশটা কিন্তু এই যে মোটা মোটা ডিজাইনটা চলে আসছে, আর এই পাশে বাহ। এখন আমি যদি এটাকে চাই একটু চাপায় নিব, শঙ্খর মতো করব, শঙ্খ হয়ে গেল আমাদের। বা অনেকে খেজুর পিঠা বলে, খেজুর পিঠার মতো হয়ে যায়। আমরা দেখে নিব এগুলো কিভাবে কিভাবে। ভেতরে চাপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে আলতো করে। দর্শক, আমরা যদি চাই যে একদম একটা পাশে একটা সাইডে ভাঁজ রাখবো, সামনের দিকটা খোলা নিব, সেটাও কিন্তু আমরা করতে পারি। আমরা দেখে নিচ্ছি শঙ্খ পিঠা। একটু সাবধানে করতে হবে যে পিঠাটা ভেঙে না যায়, সব জায়গায় যেন ডিজাইনটা আসে এবং উপরের ডিজাইনটাও যাতে শঙ্খের মতো ভাঁজ পড়ে যায়। আর এই একটা সাইড যতটা চোখা করা হবে পিঠাটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে। খুব হালকা করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই যে পিঠার ভিতরে একবারই সব জায়গায় কিন্তু চিরুনি দাগটা পড়ে যাচ্ছে। এবং শুধু যে ডিজাইনটা আসবে তা না, এটা
ডিজাইনটা পড়ার আরো একটা কারণ আছে, শুধু এটা যদি আমি ভাজি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। যখন এটার ভিতরে ডিজাইন মানে চিরুনিটা ঢুকে একদম মানে ফাঁকা ফাঁকা সূক্ষ্ম একটা ইয়ে আসবে, তখন ভাজলে জিনিসটা ক্রিস্পিও হবে। আর ভাজার পরে আমি যখন শিরায় দিব, শিরায় দেওয়াতেও শিরাটা খুব ভালো ঢুকবে, খেতে বেশ ভালো লাগবে। আর সরি, যদি এটা আমরা ভালো ডিজাইনটা না উঠে শক্ত শক্ত বা মোটা মোটা ডিজাইন হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, খুব শক্ত মানে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে। আচ্ছা আচ্ছা, আমরা এই কয়টা পিঠা করে নেই। দর্শক, আমি পাশাপাশি আবারও বলে দিচ্ছি, 1 কাপ চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়া, সঙ্গে আমি 1/4 কাপ পানি নিব। 1/4 কাপ পানি নিয়ে কি আমরা কোনো ময়দা ব্যবহার করব? না, এখানে কোনো ময়দা ব্যবহার করা যাবে না, ভুলেও করা যাবে না। যদি ময়দা দেওয়া হয় তাহলে এই পিঠাটা হবে না, নরম হয়ে যাবে, মানে এই পিঠার কোনো ধারে কাছেও যাবে না। আচ্ছা আচ্ছা, 1/4 কাপ পানির ভিতরে আমরা 1 কাপ চাউলের গুঁড়া এবং 1 চিমটি লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে আমরা চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে মেখে নিতে হবে গরম অবস্থায়। গরম অবস্থায় মাখার পরে আমরা এমনি ভাবে ছোট ছোট লেচি কেটে পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার সময় হাতে একটু তেল নিয়ে নিতে হবে, যাতে পিঠার ডিজাইনটা সুন্দরভাবে উঠে আসে। এরপরে আমরা এরকম যখন অনেকগুলো একসঙ্গে হবে, তখন চুলায় তেল দিব। তেল দেওয়ার পরে মিডিয়াম আঁচে আমরা ভাজবো। প্রথমে আমরা মিডিয়াম আঁচে পিঠাটা ছাড়বো। যদি বেশি পিঠা হয় সেক্ষেত্রে চুলাটা বাড়িয়ে দিব, আর যদি অল্প পিঠা হয় তাহলে আমরা হালকা আঁচে ভাজবো। ভাজার পরে আমাদের যে এরকম অবস্থা হবে পিঠার, দর্শক, এরকম কালার করে আমরা পিঠাটা তুলে নিব। আচ্ছা, এরকম অবস্থায় আমরা পিঠাটা তুলে নেওয়ার পরে এটাকে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো। এটা আমি যখন খাবো বা কোনো গেস্টের জন্য রেডি করব, তখন আমরা দ্বিতীয়বার আবার একটু তেলের ভিতরে দিয়ে ভাজবো। দ্বিতীয়বার আবার তেলে ভাজার পরে গুড় এবং পানি দিয়ে শিরা তৈরি করব, যে শিরাটা একটু আঠালো শিরা হবে। অর্থাৎ গুড় এবং পানি একসঙ্গে জাল করার পরে যখন খুব বুটি বুটি উঠতে থাকবে, হাতে ধরলে একটা আঁশ মনে হবে, তখন আমরা সেই শিরাটাকে নামাবার পরে পিঠাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব। তুলে আমরা কোনো ঝাঁঝরিতে বা চালনিতে রেখে দিব, তাহলে বাড়তি যে গুড়টা সেটা পড়ে যাবে। এরপরে পিঠাটা আমরা যদি বাজারজাত করতে চাই, বক্স করে বাজারজাত করতে পারি, কিংবা ঘরে পরিবেশনের জন্য ঘরে পরিবেশন করতে পারবো। যে আমাদের সঙ্গে এক আপু ছিলেন, উনি জানতে চাইলেন, ওনার প্রশ্নটা ছিল কি, কেক নিয়ে একটা প্রশ্ন ছিল ওনার। ফন্ডেন্টের। আর আমরা কেকের যে ফন্ডেন্টটা তৈরি করেছিলাম, দর্শক, ফন্ডেন্ট তৈরি করার জন্য আমরা মার্শমেলো নিয়েছিলাম, লিকুইড গ্লুকোজ ছিল। ঠিক আমি অ্যাকুরেট পরিমাপটা এখন আমার মনে নাই, তবে আমার উপকরণগুলো আমি বলে দিচ্ছি। যে লিকুইড গ্লুকোজ ছিল সম্ভবত 1 টেবিল চামচ, ফন্ডেন্ট ছিল 10 পিস, আর সঙ্গে ছিল আইসিং সুগার, এবং লেবুর রস ছিল 1 চা চামচ, এবং বাটার আমাদের ডিজাইন করার জন্য লাগবে। তো আমরা প্রথমে ফন্ডেন্টটাকে মার্শমেলোটাকে পানি দিয়ে 2 থেকে 3 টেবিল চামচ পানি, 1 চা চামচ লেবুর রস ও লিকুইড গ্লুকোজ 1 টেবিল চামচ, এটাকে দিয়ে আমরা মার্শমেলোকে মাইক্রোওভেনে 30 সেকেন্ড গরম করে নিব। গরম করার পরে দেখা যাবে যে মার্শমেলোগুলো নরম হয়ে গেছে। তখন তার ভিতরে আমরা অল্প করে আইসিং সুগার মিলাবো, যতক্ষণ পর্যন্ত এরকম না হয়। আইসিং সুগার এবং মার্শমেলো মিলে এরকম শক্ত খামিরের মতো হবে। সেই খামিরটাকে আমরা যদি কালার মিক্স করতে চাই, যে যতগুলো কালার মিক্স করব ততগুলো ভাগ করে নিয়ে আমরা কালার মিলাবার পরে আমরা কেকের উপরে ডেকোরেশন করব। আর কেকের উপর ডেকোরেশন করার জন্য এটার আলাদা কিছু বেলুন পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা কিনে নিব। কিনে নেওয়ার পরে আমরা ওটাকে ডেকোরেশন করতে পারবো। এবং আমরা কেকের উপর যখন ডেকোরেশন করব, তখন দর্শক, কেকের প্রথমে ড্রেসিংটা করে নিতে হবে ক্রিম দিয়ে, বাটার দিয়ে ড্রেসিং করে নেওয়ার পরে তার উপরে ফন্ডেন্টটা দিতে হবে, ফন্ডেন্টের ডিজাইনটা বসাতে হবে। এবং আমাদের একটা ফোন আছে, ফোনটা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মুনতাহা। আমি কিছুদিন আগে একটা পিঠা দেখেছিল যে কালো জাম নারিকেল দিয়ে, জি ওটা রেসিপিটা যদি বলতেন। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আমরা এই কেকের পরে আমরা উত্তর দিব হচ্ছে কলা পিঠা। এটাই প্রথম শিক্ষার্থী জানতে চেয়েছিল। জি, আমরা বিচি কলা দিয়ে যে পিঠা, তো অমনি ভাবে আমরা ফন্ডেন্টটা রেডি করব। মোটামুটি আমি সব উপকরণ বলে দিয়েছি, যে যত উপকরণগুলো লাগবে মাপও মোটামুটি আমি দিয়েছি। তবে আইসিং সুগারের মাপটা লাগবে না, ওটা হচ্ছে আমরা আস্তে আস্তে মিলাবো। মিলাইতে মিলাইতে এরকম শক্ত একটা খামির হবে, যেটা বেলে দিয়ে বেলে নিয়ে কাজ করা যাবে। এরপরে আমরা কলা পিঠার জন্য, কলা পিঠার আমাদের যে উপকরণ ছিল, এটা হচ্ছে আমরা যে সেমাই পিঠাটা হাতে কাটা সেমাই করি, ওই হাতে কাটা সেমাই করার জন্য চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ এরকমই চাউলের গুঁড়া সিদ্ধ করে নিয়ে হাতে লতা কাটতে হবে। লতা কেটে ছোট ছোট সেমাই পিঠা হাতে কাটতে হবে। তবে একদমই ছোট করব না, কলা পিঠার জন্য একটু বড় করতে হবে। বড় করার পরে ওই সেমাই পিঠাটা আমরা কলার রসে রান্না করব। আমরা 2টা কলা, বিচি কলা যেটা, সেই বিচি কলা 1 কেজি পানির ভিতরে সিদ্ধ করব আধা ঘন্টা। আধা ঘন্টা সিদ্ধ করার পরে যখন নরম বা ফুলে যাবে তখন ওটাকে নামাবো। নামাবার পরে হাতে খুব ভালো করে মেখে নিয়ে আমরা তারের চালনিতে চেলে রসটাকে নিব। একটু রসটা একটু দেখা যাবে যে একদমই লিকুইড পানির মতো না, কলার রসটাই চলে আসবে। সেই রসের ভিতরে আমরা 1 লিটার দুধকে ঘন করে 1/2 লিটার করব। এই 1/2 লিটার দুধ এবং কলার রস একসঙ্গে আমরা চুলায় জাল করব। এবং আমি যদি চাই যে গুড় দিয়ে রান্না করব, গুড় দিব, বা আমি চিনি দিতে চাইলে চিনি, গুড় বা চিনি যে কোনোটাই দেওয়া যাবে। এবং সঙ্গে নারকেল বেটে দিতে হবে। দিয়ে রসটা যখন বলক উঠতে থাকবে তখন আমরা পিঠাগুলো ছাড়বো আস্তে আস্তে করে। যখন খুব ঘন হয়ে আসবে, একবারে বেশি ঘন হবে না, একটু পাতলা অবস্থায় আমরা নামাবো। কারণ সেমাই পিঠা রান্না করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায় যদি খুব বেশি ঘন হয়। সেজন্য একটু নরম অবস্থায় নামাবো, যাতে আমরা ঠান্ডা হওয়ার পরে একটু লিকুইড অবস্থায় থাকে, খেতে ভালো লাগবে। আর যদি একদম ঘন করে নামাই তখন কিন্তু শক্ত হয়ে যাবে, কেটে কেটে খেতে হবে। তো সেমাই পিঠা কেটে খেতে ভালো লাগবে না। আমাদের আরেক শিক্ষার্থী জানতে চেয়েছে যে আমরা যে মুখশাওলা পিঠা তৈরি করেছিলাম ভেতরে নারকেলের পুর দিয়ে, যে আমরা মুখশাওলা পিঠা করার জন্য আমাদের যে উপকরণটা ছিল সেই উপকরণগুলো আমরা বলে দিচ্ছি। মুখশাওলা পিঠার যে কাইটা করতে হবে সেটা হচ্ছে 1 কাপ দুধ, গুড় 1/2 কাপ, লবণ স্বাদ মতো, ময়দা 2 টেবিল চামচ এবং চাউলের গুঁড়া ছিল 1 কাপ। তরল দুধের ভিতরে গুড়, লবণ এবং যখন বলক আসবে তার মধ্যে ময়দা এবং চাউলের গুঁড়া দিয়ে আমরা সিদ্ধ করে নিব। সিদ্ধ করলে দেখা যাবে সিদ্ধটা একটু আঠালো সিদ্ধ হবে। যেহেতু গুড় থাকবে সেটাকে আমরা মাখাবো ঘি দিয়ে। ঘি বা সয়াবিন তেল দিয়ে মাখাতে পারি। টাঙ্গাইল অঞ্চলে সয়াবিন তেলই ব্যবহার করেন ওনারা। দর্শক আপনার ইচ্ছা, আপনি ঘি অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। মাখানোর পরে হাতে ছোট বাটির মতো করব। আমরা আবারও একটা দেখাই যে কিভাবে করেছিলাম। আমরা একটু দেখে নেব পিঠাটা কেমন হবে। এরকম গোল করে হাতে গোল করব বাটির মতো করে গোল। এটা কিন্তু পিরিবেল লাগবে না, এটা হাতের মধ্যেই গোল হবে। গোল হওয়ার পরে ওখানে যে ভিতরে একটা পুর দেওয়া হয়েছিল সেটা ছিল নারকেল এবং নারকেল এবং গুড়। নারকেল গুড় খুব ভালো করে জাল করে নিতে হবে। এরকম নেওয়ার পরে আমরা এটার মুখটাকে বন্ধ করে দিব। মুখটা বন্ধ করব, সবগুলো মুখ এক জায়গায় নিয়ে আসব। চারিপাশ থেকে গোল রুটির মুখটাকে এক জায়গায় নিয়ে আসবো এবং লক্ষ্য রাখতে হবে কোথাও থেকে যাতে পুরটা বের না হয়ে যায়। এরপরে এটা 2 হাতে একটু লম্বা করে কালো জামের মতো করে ভাজতে হবে, বানাতে হবে। বানাবার পরে এটা আমরা ডুবো তেলে ভাজবো এবং ভাজার পরে দেখা যাবে যে যেহেতু গুড় দিয়ে কাইটা করা এমনিতেই একটা ব্রাউন কালার আসবে। তারপরেও আমরা ডুবো তেলে ভাজার পরে কালো একটা ভাব চলে আসবে। কালো ভাব চলে আসা মানে কিন্তু পুড়ে যাওয়া না, কালচে একটা ভাব আসার পরে খুব ভালো ভাজা হয়ে যাবে যখন, তখন ওটাকে আমরা তুলে নিব। তুলে আমরা ওটা 2 দিন পর্যন্ত বাহিরে রেখে পরিবেশন করতে পারবো।
আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমাদের হাতে আরো 3-4 মিনিট সময় আছে। আমরা কি প্রথমে যে দোহার অঞ্চলের পিঠা দুটো দেখলাম সেই দুটোর প্রণালী এবং উপকরণ জেনে নেব ফোনটা নিয়ে। আমাদের সাথে একটা ফোন আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি খুলনা থেকে লিপি বলতেছিলাম যে মানে শঙ্খ পিঠাটা দেখানো হয়েছে, ওইটা কি আপনার দুধ দিয়ে সিদ্ধ করা যাবে নাকি আর ডিম দেওয়া যাবে নাকি পিঠাটার ভিতরে? আচ্ছা, ধন্যবাদ। শঙ্খ পিঠাটা গুড় দিয়ে কি সিদ্ধ করা যাবে নাকি আমরা কাইটা যখন করেছি? দর্শক ধন্যবাদ। আমরা আর ডিম দেয়া যাবে নাকি? শঙ্খ পিঠার ভিতরে কোনো ডিম বা গুড় কিছুই দিব না। এটা সাধারণত শঙ্খ পিঠাটা একটু শক্ত টাইপের বা মুচমুচে ভাব হয়, ক্রিস্পি। এটার জন্য আমরা এখানে গুড় বা ডিম কোনোটাই দিব না। যদি আমরা ডিম দেই তাহলে পিঠাটা ভাজার সময় ফুলে ফুলে যাবে। আর এই যে আমি আরেকটা জানতে চাইছি সেটা হচ্ছে দুধের মধ্যে ভেজানো যাবে কি? জি, এই যে মসৃণ ভাবটা উপরে চলে আসছে এরকম থাকবে না, ফুলে ফুলে যাবে। ডিম দিলে একটু ফোলা ফোলা হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না, মনে হবে ভাজার পরে যে ভেঙে ভেঙে গেছে কিছুটা। এই জন্য আমরা ডিম দিব না। আর যদি আমরা গুড় দিই তাহলে এটা সংরক্ষণ করতে পারবো না। আমরা তো এটা ভাজার পরে যখন শিরা দিব গুড়ে তখনই গুড় দিব, তাছাড়া প্রথমে কায়ের ভিতরে কোনো গুড় দিব না। আর আমরা দুধে ভিজানো যেটা সেটা আলাদা। খেজুর পিঠা আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে খেজুর পিঠা করে দুধে ভিজাইতে হয়। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা পরবর্তীতে জেনে নিব খেজুর পিঠা কিভাবে করা যায়। তারপরে আমরা প্রথমে যে রুটিটা করেছি ডাল রুটি, ডাল রুটির উপকরণটা আমরা আবারও বলে দিচ্ছি দর্শক আপনাদের সুবিধার্থে। ডাল রুটি করার জন্য আমাদের খেসারির ডাল লাগবে 1 কাপ। 1 কাপ খেসারির ডাল সিদ্ধ করে নিতে হবে, একবারে নরম হবে না, শক্ত সিদ্ধ করে নিব। শক্ত সিদ্ধ করার পরে আমরা এটাকে হাতে ভর্তা করে নিব। ভর্তা করার জন্য আমাদের প্রয়োজন 1 টেবিল চামচ সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, একটু ঝাল হবে, ডাল রুটিটা কিন্তু খেতে একটু ঝাল হবে, কাঁচামরিচ এবং ধনেপাতা। এটা যে একেবারেই মাপ অনুযায়ী দিতে হবে তা না দর্শক, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিতে পারবেন। তবে আমরা যে মাপটা দিচ্ছি এখানে 6টা কাঁচামরিচ দিবেন এবং 1/4 কাপ ধনেপাতা দিবেন কুচি। কুচিটা একটু মিহি কুচি দিলে ভালো হয়, যেহেতু একটা রুটির ভিতরে যাবে, বড় বড় ডালপালা যেতে থেকে না যায় ওই দিকটাও লক্ষ্য রাখবো আমরা। হাতে খুব ভালো করে আমরা ভর্তাটা করে নিব সরিষার তেল দিয়ে। তারপরে আমরা আধা সিদ্ধ যে চাউলের গুঁড়োটা সেটা দিয়ে হাতে রুটি করব। রুটি করে ছোট ছোট বাটির মতো হাতে তৈরি করব। বাটি তৈরি করে তার ভিতরে আমরা সিদ্ধ ডালের ভর্তাটা দিয়ে দিব। ভর্তা দিয়ে চেপে এমনি ভাবে আমরা রুটিগুলো করে নিব। ডাল রুটি যেটা আপনারা চাইলে বড় করতে পারেন, এর থেকে 2টা দিয়ে একটা করা সম্ভব, বা আরো ছোট করতেও পারেন, তবে এই সাইজটাই ভালো যে একজন একবারে নিয়ে খেতে পারে। তারপর আমরা এটা তাওয়ার মধ্যে সেঁকে নিব। কোনো প্রকার তেল দিব না, আমরা তেল ছাড়াই তাওয়াতে সেঁকে নিব। আমরা যদি চাই যে ইলেকট্রিক ওভেনে সেঁকে বেক করে নিব সেটাও করা সম্ভব। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা সুন্দর দোহার অঞ্চলের 2টা আঞ্চলিক পিঠা দেখে নিলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দূরপাঠের শিক্ষার্থীরা দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল durpat@desh.tv। শিক্ষার্থীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভি